আমরা রয়েছি আন্তর্জাতিক নারী সপ্তাহে। সাহিত্য বাসরে আজ আমরা কথা বলবো নারী লেখিকাদের যেসব পথ পেরোতে হয়েছে, পেরোতে হয়, আজও তারা যেসব বিষয়ের সম্মুখীন হন লেখালেখি করতে গিয়ে, সেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? আমাদের সঙ্গে রয়েছেন লেখিকা অর্পিতা সরকার। প্রথমেই আকাশবাণী স্টুডিওয়ে আপনাকে স্বাগত। নমস্কার দিদি, আমরা আন্তর্জাতিক নারী সপ্তাহে রয়েছি, আবার বর্তমান সময়ের একজন জনপ্রিয় লেখিকা আপনি। একটা সময়ে মেয়েদের লেখালেখির ক্ষেত্রে অনেকটা কঠিন পথ পেরোতে হয়েছে। কেউ হয়তো স্বামীকে লুকিয়ে, পরিবারকে লুকিয়ে লিখেছেন, কেউ লেখার জন্য একটা টেবিলও পাননি। এমন ঘটনাও আমরা দেখেছি, এমন পরিস্থিতিও দেখেছি। যদি খুব রূঢ় ভাষায় বলতে চাই, মেয়ে মানুষ লেখালেখি করবে, এই ভাবনাটাই একসময় একটা অবাস্তব, আশ্চর্যের এবং হাস্যকর ছিল। আজকের নারী সপ্তাহে আপনি আমাদের আকাশবাণীর অতিথি। এই যে কঠিন পথ পেরোনো, এটা নিয়ে আপনি কি বলবেন? এক সময় যেটা বললে তুমি, একদম ঠিক কথা। আমরা যদি এই সময় চলে যাই যে সরলা দেবী চৌধুরী রানী যখন লিখেছিলেন, বা জ্ঞানদানন্দিনী দেবী যখন লিখেছিলেন, বা মধ্যযুগের কবি চন্দ্রাবতী, বেগম রোকেয়া, আশাপূর্ণা দেবী, এনারা যখন লিখেছিলেন, তখন সত্যি এটা একটা মারাত্মক যেন একটা অপরাধ ছিল। নারীদের কথা তাদের কলমে উঠছে, আলাদা করে নারীকে আলাদা ভাবা হচ্ছে, তাদের সুখ দুঃখের কথা কলমে স্থান পাচ্ছে, এবং সেটা লিখছে কারা? একজন নারী। একদম সত্যি কথা যে তাদের পরিবার থেকে লুকিয়ে লিখতে হয়েছে। একটা লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা দেখেছি যে এটা এসেছে। তো বর্তমান যুগে যে লড়াই একেবারেই নেই বা শেষ হয়ে গেছে এরকম নয়, তবে হ্যাঁ, সেই সময়ের লড়াইয়ের তুলনায় এটা কিছুই নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সমস্ত প্ল্যাটফর্মগুলো পাচ্ছি, সেটা যে কোনো প্ল্যাটফর্ম, একটা সাহিত্য বাসর হোক, বিভিন্ন প্রকাশনী সংস্থার থেকে যে অ্যাপ্রোচ হোক, সেগুলো কিন্তু একই রকম ভাবে লেখক লেখিকাদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। পাঠক যারা, তাদেরও কিন্তু এরকম কোনো মানসিকতা মনে হয় এই মুহূর্তে নেই যে একজন মহিলা লেখিকা বলে তার লেখা আমি পড়বো না, এরকম ব্যাপারটা নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই পথটা যারা তৈরি করে দিয়েছেন নারী সপ্তাহে, আমি তাদেরকে অবশ্যই আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ওই কঠিন লড়াইটা থেকে অনেকটা পেরিয়ে এসেছি। আমার মনে হয় যে আমরা বর্তমান সমাজে যারা লিখছি, তারা যথেষ্ট স্বাধীনতা পাই লেখার ক্ষেত্রে। পরিবারের সহযোগও নিশ্চয়ই পান? অবশ্যই পাই। এই বছরের নারী দিবসের থিম বা নারী সপ্তাহের থিম হচ্ছে গিভ টু গেইন, অর্থাৎ সকলে মিলে একজোট হয়ে থাকলে তা আমাদের কোনো একটা প্রাপ্তির দিকে এগিয়ে যায়, বিশেষ করে তা জেন্ডার ইকুয়ালিটি। সাহিত্যের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আপনার কি অভিমত? হ্যাঁ, অবশ্যই। এটা তো সবসময়তেই সত্যি, যদি সবাই একত্রিত হয়ে কোনো কিছু তৈরি করা হয়, তাহলে সেটাতে অবশ্যই আমরা লাভবান হব। কিন্তু এখানে আমি একটা কথা বলবো, যে আমি যখন একজন মহিলা লেখকের লেখা পড়ছি পাঠক হিসাবে, আমাকে না একটুখানি হলেও উদার মনস্ক হতে হবে। বেশ কিছু জিনিস আছে যেটা লেখার সময় মনে হয় যে একজন মহিলা হিসাবে এটা লিখবো, পাঠকদের কাছে ঠিক কিভাবে পৌঁছবে। এই জায়গাটা আমার মনে হয় যে এই জেন্ডার ইকুয়ালিটিটা ভীষণ দরকার। যে আমি এই সাহিত্য পড়ছি, সেখানে একটা চরিত্র যখন তৈরি করতে হচ্ছে, সেটা একটা পকেটমার হোক বা একটা পুলিশের চরিত্র হোক, বর্তমান সমাজে তারা যেভাবে কথা বলছে, আমাকেও সেইভাবেই লিখতে হবে। কিন্তু তখন যদি আমি সেই আক্রমণের সম্মুখীন হই বা সেই সমালোচনার সম্মুখীন হই যে একজন মহিলা লেখক হয়ে এইভাবে লিখেছে, কেন সে ওই ভাষাটা ব্যবহার করছে, বা আমি একটা পতিতালয়ের বর্ণনা দেওয়ার সময়তে কেন যৌন কথাবার্তা যেগুলো বা যৌন বর্ণনা যেগুলো, সেগুলো কেন দিচ্ছি একজন মহিলা হয়ে। না, আমি তখন একজন সাহিত্যিক, আমি শুধুমাত্র সেই চিত্রটা পাঠকদের কাছে ফুটিয়ে তোলার জন্য যেটুকু দরকার সেটুকুই লিখব। তো আমার মনে হয় এই জায়গাটা যদি প্রত্যেকে পেরিয়ে আসি, তাহলে আমার সাহিত্যের ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা এগিয়ে যাব, যেরকম সব ব্যাপারে এগিয়ে চলেছি। জেন্ডার ইকুয়ালিটির ক্ষেত্রে আপনি বলছেন এই ধরনের ভাবনাগুলো যদি পাঠক হিসেবে আমরা একটু পরিণত মনস্ক হই, তাহলে আরেকটু জেন্ডার ইকুয়ালিটি এই ক্ষেত্রে আমরা পাবো। লেখিকা হিসেবে আজকাল সমাজ মাধ্যমে অনেকেই যথেষ্ট অ্যাক্টিভ, আপনিও তাই।
কিন্তু এই উপস্থিতি কখনো কখনো, এই যে আপনি নিজেই বলছিলেন যে হয়তো একটা ভাষা আপনি এমন ব্যবহার করেছেন যেটা হয়তো ওই চরিত্রের জায়গা থেকে একদমই প্রয়োজন, বা একটা কোনো বর্ণনা আপনি দিয়েছেন, কিন্তু পাঠকের মনে হচ্ছে একজন নারী লেখিকা বা নারী লেখক সে এই ধরনের ভাষা ব্যবহার করছে, অর্থাৎ তাকে কোথাও একটা সমাজের জাজমেন্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। একদম। এবং আগেও হয়েছে, এই ঘটনা হয়তো আগেও হয়েছে, যারা সাহসী লিখেছেন, বিশেষ করে যারা মহিলা গোয়েন্দাদের নিয়ে লিখেছেন, আমরা অনেক ক্ষেত্রে পেয়েছি যে তারা কিন্তু যথেষ্ট সাহসী বর্ণনা দিয়েছেন, এবং তাদের ক্ষেত্রেও হয়তো তারাও এই ধরনের ভাষা বিভিন্ন রকে, বিভিন্ন আড্ডায় হয়তো সেই সমস্ত লেখিকাদের নিয়ে, লেখকদের নিয়ে, সেই গোয়েন্দা চরিত্রদের নিয়ে, মহিলা গোয়েন্দা চরিত্রদের নিয়ে, যাকে বলে একেবারে একদম মুখরোচক আলোচনা হয়েছে, যে আলোচনাগুলো হয়তো অস্বস্তিকর, যেহেতু সেটা লেখিকা অব্দি পৌঁছচ্ছে না, অস্বস্তিটা তো পৌঁছলো না, কিন্তু এখন যেহেতু সমাজ মাধ্যমে সকলেই অ্যাক্টিভ, যিনি পাঠকও অ্যাক্টিভ, লেখকও অ্যাক্টিভ, কিছু একটা মন্তব্য, কোনো অপ্রীতিকর ঘটনা, বিশেষ করে লেখক লেখিকার ব্যক্তিগত জীবন যদি কোনোভাবে সমাজ মাধ্যমে আসে, বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়। আপনি কি বলবেন এটা নিয়ে? প্রথম কথা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াটা এখন হাতের মুঠোয় প্রত্যেকের কাছে। সেটা একদিকে যেমন ভীষণ ভালো, আমরা যেমন বিভিন্ন পাঠ প্রতিক্রিয়া পাই, যেটা আগে হয়তো চিঠির মাধ্যমে আসতো বা আসতোই না, আমি কেমন লিখলাম সেটা জানতেই পারতাম না, আগেকার লেখক লেখিকারা হয়তো জানতেই পারতেন না যে কিরকম লিখেছেন। এখন কিন্তু সমস্ত পাঠক পাঠিকারা জানাচ্ছেন যেখানটা ভালো লেগেছে। এরকমও হয় যে পাঠক পাঠিকারা আমাদেরকে বলেন যে অমুক পাতায় ভুলটা হয়েছে, পরের এডিশনে ঠিক করে দেবেন। এটা কিন্তু একটা আন্তরিকতার জায়গা এবং আমরা খুব ভালোভাবে নিই। কিন্তু এই সমস্যাটা একটা জায়গা যে ব্যক্তিগত জীবন, আমি কি খাচ্ছি, আমার পরিবারে কে আছে, আমি কিভাবে জীবনযাপন করছি, এই জিনিসটা যখন সমাজ মাধ্যমে চলে আসে, তখন আপনার সাজ পোশাক থেকে শুরু করে, আপনার কথা বলা থেকে শুরু করে, আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে, আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী, সমস্ত কিছুকে নিয়ে একটা ট্রোল হতে শুরু করে। যারা লেখকের মানে লেখক লেখিকার ক্ষেত্রে হয়তো কোনো চরিত্র বা কোনো সাহিত্যের কোনো অংশ হয়তো কোনো পাঠকের পছন্দ হয়নি, তখন এটা এরকমও কথা হয়, আপনি কি নিজে এরকম, মানে এটাকে তৈরি করেছেন কি করে। তো এই যে বললে, দেখুনি যে আমার একটা চরিত্র আছে যে ডিসিপি লগ্নজিতা ভট্টাচার্য, তো সে যখন একটা খুনের তদন্ত করতে যাচ্ছে, একজন মদ্যপকে সে ধরছে, তার মুখের ভাষাটা কিরকম থাকবে। আমরা তো বিভিন্ন ওটিটি চ্যানেলে বিভিন্ন কিছুতে গোয়েন্দা গল্প দেখছি, কিন্তু সেটা আলাদা জিনিস। কিন্তু যখন একজন লেখিকা হিসাবে লিখছি বা একজন মদ্যপ চরিত্র, তার মুখে যদি আমি কয়েকটা অশালীন শব্দ বসাই, যেটা সে বলছে আমরা শুনতে অভ্যস্ত, কিন্তু সেটা পড়ার সময়তে কারোর কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে তাহলে কি আমিও সেই অশালীন, আমিও কি ভাষাতেই কথা বলি, এবং সেই সঙ্গে সঙ্গে সেটা সমাজ মাধ্যমে লিখে দিচ্ছে, ওপেন ফোরামে লিখে দিচ্ছে, এবং হয়তো দেখা যাবে বিষয়টা ঠিক নয়, কিন্তু সেখানে যদি লেখিকা হিসাবে বলতে যাওয়া হয় বা আমার অন্য কোনো পাঠক হয়তো একটা কিছু বলতে গেলেন, তাকে আবার বিভিন্নভাবে আক্রমণ করা হয়। তো এগুলো, এটা একটা খারাপ দিক, যেরকম বিজ্ঞানের ভালো দিক খারাপ দিকের মতোই নিয়ে নিয়েছি যে সমাজ মাধ্যমের এটা খারাপ দিক। আবার ভালো দিক হচ্ছে এটা যে একটা বই প্রকাশ হলেই প্রচুর পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে সেই তথ্যটা, এবং আমি বইমেলায় কবে থাকবো সেই তথ্যটা সেই মতো আমার পাঠকরা এসে পৌঁছাচ্ছে। দিদি কেমন আছেন, আমি তো মনে করবো যে 80% ভালো, 20% খারাপ, ওই 20%কে আমাকে নিতে হবে, খারাপটুকু একটু নিজের মতো করে মানিয়ে নিতে হবে। আজকাল তো সমাজ মাধ্যমে অনেকেই লেখালেখি করেন, বইয়ের পাঠ প্রতিক্রিয়া আসছে, তো কোথাও তো এমন হয়, আমরা তো এমন বহু সাহিত্যের উদাহরণ আমাদের কাছে আছে যেগুলো হয়তো পাঠক মহলে সেইভাবে জনপ্রিয় নয়, সেগুলো পাঠক মহলে সেরকম ভাবে আদৃতও হয়নি, তা পাঠক তাকে আপন করে নেয়নি, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে বিভিন্ন সমালোচক বা বিশেষজ্ঞরা সেই সাহিত্যগুলোকে একটা গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন সাহিত্যের জগতে। যখন সেটা নিয়ে সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে, দেখা গেছে সেই সাহিত্য বা সেই বই বা সেই রচনাগুলো সাহিত্য গুণে পুষ্ট। কিন্তু এখন সমাজ মাধ্যম এসে যাওয়ার কারণে সাহিত্যের এই যে বিচারের ক্ষেত্রটা বা এই যে গভীরতা মাপার ক্ষেত্রটা কি একটু তরল হয়ে যাচ্ছে না? মানে আজকালকার সাহিত্যের সমস্তটাই কি একটু বেশি সমাজ মাধ্যম নির্ভর হয়ে পড়ছে না? হ্যাঁ, অবশ্যই, এটা একদম সত্যি কথা। এবং এটা আগে আমরা যেরকম একটা 500 পাতা 700 পাতার উপন্যাস কিন্তু শেষ করেছি, এখন কি হয়েছে, ধৈর্য খুব কমে গেছে। সমাজ মাধ্যমে ওই একটা 200 শব্দের একটা লেখা
মানে এরকমও হয়েছে, আমি দেখেছি। আমি যখন লেখা শুরু করেছিলাম তখনও কিন্তু প্রায় 5,000 শব্দের ছোট গল্প সেটা পাঠকরা পড়তেন। এখন আমি দেখেছি বেশ কিছু পাঠক একটু বড় গল্প লিখলে অনেকেই বলেন এত বড় কেন লিখেছেন। তো এই জিনিসটা কিন্তু হচ্ছে, যেটা খুব সমস্যার জায়গা, যে আমাদের পড়ার ধৈর্য যদি কমে যায় আস্তে আস্তে, তাহলে ওই 5,000 শব্দ এসে যদি 200 শব্দে দাঁড়িয়ে যায় তখন আর লেখা যাবে কি? তখন আর লেখা যাবে না। এবং আরেকটা জিনিস কি, আমি সমাজ মাধ্যমে যে গল্পগুলো লিখি সেগুলো একটা শ্রেণীর পাঠক পড়ছেন, ঠিক আছে, কিন্তু এটা নয় যে সেগুলোই আমি বইয়েতে প্রিন্ট করছি। না, বইয়ের জন্য আমার আলাদা লেখা থাকে, সবকিছুই মানে বইয়ের গল্প, বইয়ের উপন্যাস, সেগুলো অবশ্যই আলাদা লিখি। কারণ একটা বই যখন মানুষ অর্থ বিনিময়ে কিনবেন, তখন তিনি নতুন কিছু চাইবেন, নতুন কিছু পড়তে চাইবেন। আমার মনে হয় বইয়ের পাঠক আর সমাজ মাধ্যমের পাঠক দুটো একদম একই রকম নয়। তারা হয়তো পড়তে ভালোবাসেন, কিছু মানুষ হয় না, একটা মানে ঝালমুড়ির ঠোঙাও তিনি পড়ছেন, একটা ডিজিটাল মাধ্যমেও তিনি পড়ছেন, আবার 500 পাতার উপন্যাসও পড়ছেন। তারা কিন্তু প্রকৃত পাঠক। হ্যাঁ, তারা বই কিনেও পড়ছেন। কিন্তু এটা করতে করতে কি হয়েছে, এখন অনেকেই বলেন যে সোশ্যাল মিডিয়ায় যেগুলো লেখেন সেগুলো পড়ি, বই কিনে পড়া হয় না। তো এই ধৈর্যটা কিন্তু কমে যাচ্ছে মানুষের। আর সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে, যে রিল, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, তো পড়ার ধৈর্য কমছে। এবং সাহিত্যের ক্ষেত্রে এমন কিছু ভাষা চলে আসছে যেগুলো অবশ্যই একটু তো তরল হচ্ছে, কারণ বইয়েতে যেগুলো সহজ সরল লেখা অবশ্যই ঠিক আছে, মানুষের সঙ্গে পাঠকের সাথে রিলেট করার জন্য অবশ্যই প্রয়োজন, কিন্তু তবুও কিছু ভাষা আছে যেগুলোর মানে আমরা সোশ্যাল মাধ্যমেই জেনেছি, বই পড়ে জানিনি। ঠিক। আপনার তৈরি নারী চরিত্ররা যথেষ্ট ডাকাবুকো, বুদ্ধিমতী। এদের তৈরি করার সময় কি ভাবনা কাজ করে আপনার মধ্যে? এটা হয় অনেক সময়তে যে নিজেরও কিছুটা হয়তো চরিত্রের মধ্যে রিফ্লেকশন আসে। তৈরি করার সময় যেটা মনে হয় না, রান্নাঘরের লেখিকা আশাপূর্ণা দেবীকে বলা হয়েছিল এক সময়তে, সত্যবতী, সুবর্ণলতা, বকুল এদের দেখার পরও বলা হয়েছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা আমার বইটা পড়ছেন তারা যেন ভাবতে পারেন, বুঝতে পারেন যে মেয়েদের প্রতিবন্ধকতা কিন্তু পেরোনোর উপায় আছে, পেরোতে পারেন। আমার চরিত্রগুলো আমি সেইভাবেই তৈরি করি যে সেই চরিত্রটা পড়ে একজন মেয়ে বা একটা পরিবারের লোকজনও, শুধু তো মহিলা পাঠক নয়, অনেক পাঠক আছেন, তারাও যেন বুঝতে পারেন যে না, মেয়েদের স্থানটা এখন আর শুধু ওই রান্নাঘরের 4টে বাসন কোসনের মধ্যে নয়। তারা কিন্তু এগিয়ে গেছে এবং তাদের যে মনস্তাত্ত্বিক বিবরণ, তাদের যে মনস্তাত্ত্বিক ওঠাপড়া, যে দ্বন্দ্ব, আমার চরিত্রগুলো পড়ার পর যেন তারা সেই কষ্টটা, সেটার থেকে বেরিয়ে ভাবতে পারেন যে না, এই চরিত্রটা, অহনা চরিত্রটা এর মধ্যে দিয়ে গেছে, চন্দ্রাবলী চরিত্রটা এর মধ্যে দিয়ে গেছে। আমাকে অনেক পাঠক লেখেন যে দিদি, আমি চন্দ্রাবলী পড়ার পর আমার মনের অনেক দ্বন্দ্ব ছিল, আমি ভাবছিলাম আমি পারবো না, কিন্তু চন্দ্রাবলী যদি পারে আমি কেন পারবো না, অহনা যদি পারে আমি কেন পারবো না। তো লেখার সময়তে মনে হয় এগুলো ভেবে একটু লিখি। বুদ্ধিমতী চরিত্র, মেয়েরা চিরকালই বুদ্ধিমতী। আপনার নিজের তৈরি, মানে নিজের সৃষ্টি প্রিয় নারী চরিত্রদের কথা যদি একটু বলেন আমাদের শ্রোতাদের। প্রিয় নারী চরিত্র অনেকগুলোই আছে, যেমন হচ্ছে প্রাণের আলাপের দইতা, অনুভবে তুমির অহনা, আমি চন্দ্রাবলী বলছি চন্দ্রাবলী, ইতি নির্ভয়পুরের নূপুর, হচ্ছে রক্তপলাশের বনের সোনাঝুরি। এদের মধ্যে সাংবাদিক আছেন, ডাক্তার আছেন, শিক্ষক আছেন। এই সমস্ত চরিত্রগুলো সমাজের, এখনো তো আমরা এই কথা বলতে পারি না যে সমাজটা এখনো মানে পুরুষতান্ত্রিক একটুও নয়, নারীদের জন্য একদম সুগম হয়ে গেছে, সেটা নয়। সেটা যদি হতো তাহলে খবরের কাগজের পাতায় আমরা রোজই কোথাও না কোথাও, কোনো না কোনো কোণে একটা মেয়েকে ধর্ষিতা হতে দেখতে পেতাম না। তো সেটা দেখছি যে হতো, তাই নারীদের পথটা কিন্তু এখনো সেইভাবে সুগম হয়ে যায়নি। তো এই চরিত্রগুলো সেই পথ দিয়ে, সেই কাটা বিছানো পথ দিয়ে, সেই সমালোচনার পথ দিয়েই কিন্তু এগিয়ে গেছে এবং নিজের লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে। তো এই জন্য এই চরিত্রগুলো আমি তৈরি করেছি এবং আমার নিজেরও ভীষণ প্রিয় চরিত্র। সাহিত্যের যেসব মহিলা চরিত্ররা, সেটা কোনো পুরুষ সাহিত্যিক হতে পারেন যিনি তৈরি করেছেন, অথবা কোনো নারী সাহিত্যিকের তৈরি করাও হতে পারে, যেগুলো আপনাকে
এই ধরনের শক্তিশালী চরিত্র সৃষ্টিতে অনুপ্রাণিত করেছে, যদি একটু বলেন। বাংলা সাহিত্যে তো শক্তিশালী নারী চরিত্রের কোনো অভাব নেই। বুদ্ধি, সাহস, আত্মত্যাগ আমরা বিভিন্ন চরিত্রের মধ্যে দেখেছি। শরৎচন্দ্রের কমল দেখেছি, রবীন্দ্রনাথের নন্দিনী দেখেছি, রক্তকরবীর, বঙ্কিমচন্দ্রের প্রফুল্লকে দেখেছি, তারপরে হচ্ছে রবীন্দ্রনাথের শেষের কবিতার লাবণ্যকে দেখেছি। ছক ভেঙে গেছে, এরা সবাই কিন্তু ছক ভেঙেছে, সমাজের প্রচলিত যে প্রথা তার বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন। এবং সব থেকে বড় কথা, আশাপূর্ণা দেবীর সুবর্ণলতাকেও আমরা দেখেছি যে বারান্দার এক কোণে বা ছাদের এক কোণেও কিন্তু সে পরিবারের বিরুদ্ধে গিয়ে লেখালেখি করেছেন। এছাড়া যদি বিশ্ব সাহিত্যে বলা যায় তাহলে তো এলিজাবেথ বেনেট, ডেনেরিস টার্গেরিয়ান, গেম অফ থ্রোনসের এই চরিত্রগুলো সবসময়তেই কিন্তু ছক ভেঙেছে এবং সমাজের মূল স্রোতের বিরোধিতা করেই এগিয়েছেন। এই চরিত্রগুলো আমার মনে হয়, আমি ছোট থেকে যেহেতু এগুলো পড়েছি, প্রথম তো একজন পাঠক হয়, তারপর লেখক হয়। তো এই চরিত্রগুলো আমাকে ছোট থেকে খুব উদ্বুদ্ধ করত এবং আমি জানি না আমি কতটা সৃষ্টি করতে পেরেছি, কিন্তু আমার চরিত্রের মধ্যে হয়তো এই চরিত্রের ছায়া পাবে। আমরা সবসময় জেনে এসেছি ছোটবেলা থেকেই, আপনিও জানেন হয়তো, যেহেতু আপনি বললেন আপনি আগে পাঠক তারপরে লেখক হয়েছেন, যে সাহিত্যের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। কিন্তু বর্তমান সময়ে যে ধরনের সাহিত্যের জনারগুলো জনপ্রিয়, সেগুলো খুব একটা সামাজিক সাহিত্যের ধার ঘেঁষে যায় না, বা কিছু সামাজিক সাহিত্য জনপ্রিয় হলেও অন্য ধরনের জনার, যেগুলো ভৌতিক বলুন, অলৌকিক বলুন, সেই ধরনেরগুলো জনপ্রিয় হচ্ছে, হয়তো বেশিই হচ্ছে সামাজিকের থেকে। কোথাও কি মনে হয় যে এখন সাহিত্য তার দায়বদ্ধতার ক্ষেত্রটা বজায় রাখতে একটু হলেও ব্যর্থ হচ্ছে? হ্যাঁ, একটু তো হচ্ছে। তার কারণ মেইন স্ট্রিম যেটা মনস্তাত্ত্বিক, সামাজিক, যেগুলো পড়ে আমরা পড়া হয়েছি না, আমি একবারও বলছি না যে ভৌতিক আমরা পড়িনি, অবশ্যই পড়েছি, ভূতের গল্প পড়েছি, কিন্তু সেইগুলো অন্য ধরনের ছিল। তার মধ্যে একটা গল্প থাকতো, শুধুমাত্র একটা হিংস্রতা, শুধুমাত্র 5 মিনিটের জন্য ভয় পেয়ে চমকে উঠলাম, এই ব্যাপারটা কিন্তু না। আমরা যে ভৌতিক গল্পগুলো পড়েছি, শীর্ষেন্দু বাবুর যে গল্পগুলো আমরা পড়েছি, তার মধ্যে কিন্তু একটা গোটা গল্প থাকতো এবং কোথাও গিয়ে যেন মনে হতো যে, হয় না যে এই গল্পটা থেকেও আমি কিছু শিখলাম। ভৌতিক গল্পগুলো তৈরি হচ্ছে, এগুলো একটু অন্যরকম রসের গল্প তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং আমি দেখছি যে ইয়ং জেনারেশন কিন্তু ভীষণভাবে সেদিকে ঘেঁষছে, পছন্দ করে, তারা ভীষণভাবে পছন্দ করছে, হয়তো ভয় পেতে পছন্দ করছে, এটা হতে পারে। ওটিটি মাধ্যমেও আমরা দেখব যে সেই ধরনের গল্পকেই আমরা সাহিত্যের আঙ্গিক থেকে তাদেরকে নাটক বা চিত্রনাট্যের আকারে পাচ্ছি। এখনো আমার মনে হয় দিনের শেষে একটা সামাজিক প্রেম, একটা মনস্তাত্ত্বিক গল্প যে শান্তিটা দেয়, যে ভালো লাগাটা দেয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেগুলো ঘটে চলেছে সেগুলোর দায়বদ্ধতা কিন্তু সামাজিক গল্পের আজও আছে। আমি নিজে লিখি, সেখানে এই গল্পগুলো হোক, পাঠক বাড়ুক, আমি একবার বলবো না যে না কেন এটা লেখা হচ্ছে, অবশ্যই লেখা হোক, পাঠক বাড়ুক, কিন্তু লেখকের দায়বদ্ধতা থাকুক যে এই গল্পগুলোর মধ্যে দিয়েও একটা গল্প বলতে, যে গল্পটা সমাজ থেকে উঠে আসছে, যে গল্পটা একটা বার্তা দিচ্ছে, দিনের শেষে খারাপ হওয়ার থেকে একটু হলেও পিছিয়ে যেতে যেন হয় ইয়ং জেনারেশনকে, বিশেষ করে একদম নব্য প্রজন্মকে একদম এটা প্রয়োজন। এবং যারা জেন জি, তারা তো এই বেশি পড়ছে এই গল্পগুলো, তাই সেই জন্য লেখকের একটু সচেতনতা অবশ্যই দরকার। আজকের নারী সপ্তাহে আমাদের সঙ্গে ছিলেন লেখিকা অর্পিতা সরকার, যার সাহিত্য সৃষ্টি নিয়ে আমরা কিছু কথা শুনলাম। একদম শেষেই আমরা একটু জেনে নেব যে দিদির লেখালেখি কবে থেকে কিভাবে শুরু হয়। লেখালেখি শুরু বলতে যেরকম লিটল ম্যাগাজিন বা স্কুল ম্যাগাজিন, কলেজ ম্যাগাজিন, ছোট ছোট গল্প বা ওই শব্দগুচ্ছ যেগুলোকে বলে, সেরকম লিখেছিলাম। কিন্তু সেটাকে আমি শুরু বলবো না ঠিক, কারণ ওই লেখার পর কিন্তু আমার দীর্ঘদিনের বিরতি, চাকরি জীবন, পড়াশোনা, সেসব নিয়েই এগিয়েছি। বাড়িতে দেখেছি যে আমার মা, দিদা, মাসমণি এরা কিন্তু লেখালেখি করতো। মা বিভিন্ন পত্রপত্রিকাতেও মায়ের লেখা বেরোতো, মায়ের বইও রয়েছে। কিন্তু সেটা দেখে যে আমি লেখালেখিতে এসেছি এরকম নয়। আমি হঠাৎ করেই 2016 সালে আমার মনে হয়েছিল আমি একটু কিছু লিখি। তো সমাজ মাধ্যমেই প্রথম একটা আমি পেজ খুলেছিলাম, দিয়ে ছোটখাটো লেখা শুরু করি। গল্পগুলো দেখি পাঠকদের ভালো লাগছে,
আরো বেশি চাইছেন। সেই সময় 2017 সালে আমাকে একটা প্রকাশনী থেকে অফার আসে আমার কাছে যে একটা ছোট গল্পের বই বার করতে চাই, এবং 2017 সালে কলকাতা বইমেলায় আমার প্রথম বই প্রকাশ। এখনো পর্যন্ত 27টা মোট গল্প উপন্যাস, আমি মূলত গল্প উপন্যাসই লিখি, বেরিয়েছে। তো শুরু কিন্তু 2016 আমি বলবো। নারী সপ্তাহে আপনি ছিলেন আমাদের অতিথি। যদি শেষ বার্তা দেন সাহিত্য নিয়ে, বর্তমান সময়ে নারীদের অবস্থান নিয়ে কিছু যদি আমাদের শ্রোতাদের জন্য বলেন। নারীরা তো পেরিয়ে এসছে, অনেক কঠিন পথ পেরিয়ে এসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় একটা জিনিসেরই বার্তা দেওয়া ভীষণ প্রয়োজন, সেটা হচ্ছে সাহসী কলম হোক, একটু সাহস থাকুক। আমরা যদি গুটিয়ে যাই আস্তে আস্তে, তাহলে কিন্তু প্রতিবাদ থেমে যাবে। আর প্রতিবাদ থেমে যাওয়া মানে কলম থেমে যাবে, কণ্ঠ থেমে যাবে। প্রতিবাদে স্রোতের বিপরীতে, আমি যে চরিত্রগুলো তৈরি করি স্রোতের বিপরীতে তারা হাঁটছে। শুধু উপন্যাসের চরিত্র নয়, আমার মনে হয় আমরা ব্যক্তিগতভাবেও যদি প্রতিবাদগুলো করি, তাহলে 5টা অন্যায়ের মধ্যে যদি একটা অন্যায়কে থামানো যায়, সেটাই বলবো। এবং বর্তমান যারা লিখছেন তারা এদিকটা একটু নজর দেবেন, প্রতিবাদী চরিত্র আরো তৈরি করুন, যাতে মানুষ পড়ে ভাবে যে হ্যাঁ, অন্যায়টা অন্যায় এবং অন্যায়টাকে বলতে হয় জোর গলায়। অনেক ধন্যবাদ দিদি আকাশবাণী স্টুডিওয়ে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার, খুব ভালো লাগলো।